জীবনের শুরু যখন কোর্স দিয়ে তখন জীববিজ্ঞানের আলোচনাও আমরা কোর্স দিয়ে করবো। চলো, অ্যাকচুয়ালি আমাদের যে জীবদেহ, সেই উদ্ভিদ দেহ হোক কিংবা প্রাণী দেহ হোক, এই জীবদেহ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোর্স দিয়ে গঠিত, এই কথা আমাদের সকলের জানা। এখন এই কোর্সগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কোর্সগুলো কি বইয়ের পাতায় সীমাবদ্ধ, নাকি আমাদের মধ্যে মূর্ত আকারে কোর্সগুলো রয়েছে, যা অত্যন্ত ক্ষুদ্র সূক্ষ্ম, খালি চোখে দেখা সম্ভব নয়। আজকে বইয়ের পাতা থেকে একেবারে হাতের পাতায় আমরা আলোচনা করব এই কোষগুলোকে। ব্যাপারটা এরকম, যদি প্রাণী কোষের কথা বলি, আমি নিজেও একটা প্রাণী, আমার পুরো বডিটাই কোষ দিয়ে তৈরি। আমার আঙুলে অসংখ্য কোষ রয়েছে, তার মধ্যে একটা কোষ আমি তুলে নিলাম আজকের আলোচনায়। এই কোষ নিয়ে আলোচনায় চলে যাবো আমরা। তবে প্রথমেই এই কোষ আবিষ্কারের একটু গল্পে আসি। কোষ নিয়ে যখন চর্চা হবে, স্টাডি হবে, অধ্যয়ন হবে, তখন এটাকে আমরা সাইটোলজি বলবো। কি বলবো? সাইটোলজি। কোষ নিয়ে আলোচনা সাইটোলজি। সাইটোলজি মানে আশা করি জানা আছে। সাইটো মানে কোষ সম্বন্ধীয়, তো কোষ সম্বন্ধীয় আলোচনা মানে হচ্ছে সাইটোলজি। এবারে আসছি 1665 খ্রিস্টাব্দের কথায়। 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম ওক গাছের ছাল থেকে দেখালেন যে মৌমাছির প্রকোষ্ঠের মতো, মানে ঘরের মতো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সেল দেখা যাচ্ছে, মানে ঘর দেখা যাচ্ছে। ওগুলোকে তিনি সেল নাম দিয়েছিলেন 1665 খ্রিস্টাব্দের কথা। এটা কিন্তু মৃত কোষ আবিষ্কারের কথা বলছি, অর্থাৎ রবার্ট হুক, আমরা সবাই জানি কোষ আবিষ্কার করেছেন কে? রবার্ট হুক। তবে তিনি মৃত কোষ আবিষ্কার করেছেন। প্রথমে কোষ লেখা রয়েছে আমার, এটা হচ্ছে মৃত কোষ এর আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। শুধুমাত্র যদি কোশ্চেন করে কোষ কি আবিষ্কার করেছেন, তাহলে আমরা অবশ্যই বলবো রবার্ট হুক। তবে পরবর্তীতে তার কিছু বছর পরে বিজ্ঞানী লিওয়েনহক তিনি জীবন্ত কোষ বা সজীব কোষ আবিষ্কার করেন। এই লিওয়েনহককে আবার জীবাণুর আবিষ্কারকও বলা হয়ে থাকে এবং মাইক্রোবায়োলজির জনক বলা হয় এই লিওয়েনহককে। পরবর্তীতে আমরা এই কোষ নিয়ে যে চর্চা শুরু হলো, বিভিন্ন তত্ত্ব সামনে এলো। এই কোষ তত্ত্ব যাদের আমরা পড়ি বা কোষবাদ যাদের নামে প্রচলিত, তাদের নাম হচ্ছে স্লেইডেন এবং সোয়ান। এদের মধ্যে স্লেইডেন ছিলেন উদ্ভিদ বিশারদ এবং সোয়ান ছিলেন প্রাণী বিশারদ। তারা, আমরা যে বলছি না যে আমাদের প্রত্যেকটা জীব অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমন্বয়ে গঠিত, এই যে তত্ত্বগুলো, এই তত্ত্বগুলো দিয়েছেন স্লেইডেন এবং সোয়ান। সেই জন্য কোষ তত্ত্ব বা কোষবাদ যাদের নামে, তারা হচ্ছে স্লেইডেন এবং সোয়ান। এবার আমরা চলে আসছি কোষের ভেতরে যে অঙ্গাণুগুলো রয়েছে, সেই অঙ্গাণুগুলো সম্পর্কে আলোচনায়। এখন এখানে একটা বিষয় আমাদের মাথায় আসবে, কোষ নিয়ে যখনই আমাদের চর্চা, সেই সময়ে আমাদের মাথায় অনেকগুলো কোষ অঙ্গাণুগুলো বিক্ষিপ্তভাবে মাথার মধ্যে চলে আসে। একটার সঙ্গে একটা ঠিকঠাকভাবে হয়তো রিলেট করতে পারি না বলে ভারী মনে হয় বিষয়গুলো। আমি আজকে চেষ্টা করব কোষ অঙ্গাণুগুলোকে একটার সঙ্গে একটা সুন্দরভাবে রিলেট করে আলোচনাটা দেওয়ার। সঙ্গে বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন রকমের কোশ্চিন এসেছে এবং এখানে যেগুলো লেখা রয়েছে আমরা দেখছি, অর্থাৎ কোন কোষ কণিকার আবিষ্কারক কে, সেই নিয়ে কোশ্চিন এসেছে, সেটা একটা লিস্ট আমার করা রয়েছে। এটা নিয়ে আমরা চর্চা করব। পাশাপাশি তবে এই যে কোষের আলোচনাটা হচ্ছে, কোষের বিভিন্ন রকমের সাইজ রয়েছে, ক্ষুদ্র কোষ, বৃহৎ কোষ ইত্যাদি ইত্যাদি। তো যদি মহাবিশ্বে সবচেয়ে বৃহত্তম কোষ আমরা বলি, তাহলে হচ্ছে উট পাখির ডিমকে বলা হয় বৃহত্তম কোষ, এবং সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে মাইক্রোপ্লাজমা। এখানে বিষয়গুলো উল্লেখ করা আছে। বৃহত্তম কোষ আমরা বলছি উট পাখির ডিম, উট পাখির ডিম। ক্ষুদ্রতম কোষ আমরা বলব মাইক্রোপ্লাজমা। তবে মানব শরীরে, আমাদের শরীরে বৃহত্তম কোষ হচ্ছে ডিম্বাণু। একটু মনে রাখার সুবিধা আছে, বৃহত্তম কোষ উট পাখির ডিম, আবার মানুষের ক্ষেত্রে বৃহত্তম কোষ হচ্ছে ডিম্বাণু। এখানেও ডিম রয়েছে, এখানেও ডিম বা ডিম্বাণু রয়েছে। এটা স্ত্রী দেহে অবশ্যই। মানব দেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে শুক্রাণু, যেটা পুরুষ দেহে পাওয়া যায়। বিভাজিত হয় না যে কোষ, সেটা হচ্ছে নিউরন। বিভাজিত হয় না যে কোষ, সেটা হচ্ছে স্নায়ু কোষ। এটাকে আমরা বলছি স্নায়ু কোষ। বিভাজিত হয় না। সবচেয়ে বেশি বিভাজিত হয় তাহলে কোন কোষ? এটা হচ্ছে যকৃতের কোষ, লিভার, যকৃতের কোষ। এটা সবচেয়ে বেশি বিভাজিত হয়। শরীরের মধ্যে দীর্ঘতম কোষ কোনটা? দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। নিউক্লিয়াস বিহীন রক্তকোষ কোনটা? আমরা জানি সাধারণত রক্তকণিকা 3 প্রকারের বলে আমরা জানি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এর মধ্যে এই লোহিত রক্তকণিকা যেটা, সেই লোহিত রক্তকণিকা হচ্ছে লোহিত রক্তকণিকা। এটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন রক্তকোষ, এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। যেমনটা বলছিলাম যে
জীব মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমন্বয়ে গঠিত, সেই জন্য জীবনের একক, ক্ষুদ্রতম একককে কোষ বলছি আমরা। কোষটা হচ্ছে কি জীবনের ক্ষুদ্রতম একক। একটা জীবন গঠন হচ্ছে, সে উদ্ভিদ হোক কিংবা প্রাণী হোক, তার জীবন গঠনই হচ্ছে কি দিয়ে? কোষ দিয়ে। সুতরাং ওটাকে একক বলছি। যেমন বলা হয়ে থাকে যে একটা বাড়ি শুরু হচ্ছে ইট দিয়ে, তাহলে ইটটা হচ্ছে একটা বাড়ির একক। একই রকম ভাবে আমাদের জীবনের একক হচ্ছে, ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। এবার আমরা দেখব যে আমাদের এই পুরো বডিটা কোষ দিয়ে কিভাবে গঠিত হচ্ছে। আমরা প্রথমে কোষ নিলাম, অনেকগুলো কোষ এক জায়গায় এলো, তো অনেকগুলো কোষকে এক জায়গায় যদি আমরা নিয়ে আসি, ওটাকে তখন কলা বলা হয়। বেশ কিছু কলা যখন এক জায়গায় উপস্থিত হয়, তখন তাদেরকে আমরা বলি অঙ্গ। আমরা বলি না অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, বলছি তো। এইগুলোতে বিভিন্ন রকমের কলা রয়েছে, তো বিভিন্ন কলা নিয়ে অঙ্গ তৈরি হচ্ছে। বেশ কয়েকটা অঙ্গ মিলে একটা তন্ত্র বা অঙ্গতন্ত্র গঠিত হয়, অঙ্গতন্ত্র। আর অনেকগুলো অঙ্গতন্ত্র একসঙ্গে যখন কাজ করে, তখন তৈরি হয় জীবদেহ। জীবদেহ যেমন আমাদের দেহের শ্বসনতন্ত্র রয়েছে, কঙ্কালতন্ত্র রয়েছে, পরিপাকতন্ত্র রয়েছে, এক একটা তন্ত্র এক এক সাইডের কাজ চলছে, এবং সবগুলো মিলে কি হচ্ছে, সেটা তখন একটা জীবদেহ। একটা মেশিন যদি বলি, মেশিনের মধ্যে অসংখ্য ভেতরে পার্টস থাকে, যারা একটার সঙ্গে একটা রিলেট করে 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 কাজ করছে, দিয়ে টোটালটা হচ্ছে একটা মেশিন। সেরকম যেহেতু কোষ নিয়ে অনেক লম্বা চর্চা রয়েছে, আজকে পুরোটা একসঙ্গে কোনোভাবে সম্ভব নয়, তার কিছুটা অংশ আলোচনা করব। তো প্রথম দিকে যে কোষ আবিষ্কার হয়েছিল, সেই কোষগুলো কিছু অতি ক্ষুদ্র কোষ দেখেছি, বৃহৎ কোষ দেখেছি। এবারে সমস্ত প্রাণী, সমস্ত জীব, তারা কি সবাই বহুকোষী? না। কিছু এককোষী প্রাণী, কিছু এককোষী উদ্ভিদ আমরা দেখতে পাই, বেশিরভাগই বহুকোষী দেখতে পাই। এককোষী প্রাণী যদি বলি, এককোষী প্রাণী যেমন অ্যামিবা, অ্যান্টামিবা, ইত্যাদি। এরা হচ্ছে এককোষী প্রাণী, মানে একটাই কোষ এদের দেহে। এককোষী উদ্ভিদ যদি বলি, তাহলে ইস্ট, ভলভক্স, এইসবগুলো হচ্ছে এককোষী উদ্ভিদ, এদের দেহে একটা করেই কোষ। আর আমরা যারা উন্নত ধরনের জীব, তাদের দেহে অসংখ্য কোষ রয়েছে। এই কোষগুলোর সাইজ আবার বিভিন্ন রকম, ছোট থেকে বড় বিভিন্ন রকমের সাইজ হয়, তবে সবই আণুবীক্ষণিক, খালি চোখে দেখা সম্ভব কোনোভাবেই নয়। তো এক্ষেত্রে কোষের সাইজ আমরা মাপতে পারি। কোষের আকার, এই কোষের আকার আমরা একটা একক দিয়ে মাপবো, যে এককটাকে আমরা বলছি মাইক্রোমিটার। এককটাকে বলছি মাইক্রোমিটার। এগুলো কিন্তু একটা প্রশ্ন পরীক্ষার জন্য, মাইক্রোমিটার। এটাকে আমরা এইভাবে লিখি মাইক্রোমিটার, কিংবা মাইক্রন বলা হয় এটাকে। অনেক সময় অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমকে ডিগ্রি এ দিয়ে লেখা হয় অ্যাংস্ট্রম, এই একক দিয়ে প্রকাশ করা হয়। আসছি একটা মিনিট উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিয়ে। তারও আগে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কোষ নিয়ে একটা টুকরো কথা। প্রোক্যারিওটিক কোষ মানে একেবারে আদি কোষ, প্রথম দিকের যে কোষগুলো, সুগঠিত কোনো নিউক্লিয়াস ছিল না এবং একেবারে পুরনো, তার মানে উন্নত নয়, একেবারে অনুন্নত, সেইগুলোকে আমরা বলছি আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ। পরবর্তীতে ইউক্যারিওটিক কোষ, যেখানে ধীরে 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 বিবর্তনটা ঘটেছে, উন্নত ধরনের জীব উৎপত্তি হয়েছে, তাহলে তাদের নিউক্লিয়াসটাও সুগঠিত হয়েছে। তো সুগঠিত নিউক্লিয়াসযুক্ত যে কোষ আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে ইউক্যারিওটিক কোষ। আচ্ছা, এবারে আমরা আলোচনায় আসছি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিয়ে। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষগুলো দেখতে কিছুটা আলাদা রকমের। উদ্ভিদ কোষটা মূলত আমরা এই আকারে দেখতে পেতে পারি, প্রাণী কোষ সেক্ষেত্রে এই আকারের আমরা দেখব মোটামুটি ভাবে। উদ্ভিদ কোষের একেবারে এই যে বাইরের লেয়ারটা, এটা হচ্ছে কোষ প্রাচীর, যা সেলুলোজ দ্বারা তৈরি। আর এর বাইরে ডবল প্রোটেকশন থাকে, এর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে কোষ পর্দা, উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলছি। ঠিক, এই যে কোষ প্রাচীরটা, এটা সেলুলোজ দিয়ে তৈরি। এটা ডিরেক্টলি আমরা মানুষরা হজম করতে পারি না, কিন্তু যারা গরু ছাগল ইত্যাদি, তারা সরাসরি হজম করে নিতে পারে। আবার যদি উইপোকার কথা বলি, তারা হজম করে নিতে পারে এই সেলুলোজটা। এই সেলুলোজ থেকে তো তৈরি হচ্ছে কাপড়, সেলুলোজ থেকে কাগজ তৈরি হচ্ছে ইত্যাদি। ভেতরে রয়েছে কোষ পর্দা। আমাদের প্রাণীদের ক্ষেত্রে, মানুষ সহ আর যে অন্যান্য প্রাণী, তাদের ক্ষেত্রে তাদের যে কোষগুলো, শরীরের মধ্যে অসংখ্য কোষ রয়েছে, তার মধ্যে একটা কোষের আলোচনা করছি। আমি আগেই বলেছি
বইয়ের পাতা থেকে আমার হাতের পাতায় চলে এসেছি, হাত থেকে আঙুল থেকে একটা মাত্র কোষ নিয়েছি, সেই কোষ নিয়ে চর্চা হচ্ছে। তো এটা যদি প্রাণী কোষ হয়, তো প্রাণী কোষের একেবারে বাইরের যে লেয়ারটা এটাই হচ্ছে কোষ পর্দা। উদ্ভিদ কোষের ভেতরেরটা ছিল কোষ পর্দা, আর এই বাইরেরটাই হচ্ছে কোষ পর্দা প্রাণী কোষের ক্ষেত্রে। প্রাণী কোষের এটা হচ্ছে কোষ পর্দা। এই কোষ পর্দার ভেতরে বিভিন্ন অঙ্গাণুগুলো রয়েছে। একটা বিষয় আমাদের ক্লিয়ার করে নেওয়া দরকার যে এর ভেতরের পুরো অংশটাকে আমরা কি বলবো। এটা যদি কোষ পর্দা হয়, এই কোষ পর্দার ভেতরের যে পুরো অংশটার নাম প্রোটোপ্লাজম। মনে থাকবে, কোষ পর্দার ভেতরের পুরো অংশটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম পার্কিনজি নামের বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেছেন। এখানে অলরেডি লেখা রয়েছে, আমরা দেখে নিতে পারবো। তো এর ভেতরের পুরো অংশটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই পুরো অংশটাকে দুটো অংশে ভাগ করব। একটা ঘন সন্নিবিষ্টাকার অংশ, যেটাকে আমরা নিউক্লিয়াস নাম দিচ্ছি, আর এর বাইরের এই পুরো অংশটা অর্ধতরল ধাত্রে ভরা, যে অংশটাকে কোষের সজীব অংশ বলা হয়, এটা হচ্ছে সাইটোপ্লাজম। এই পুরো অংশটাই হচ্ছে সাইটোপ্লাজম, এটাকে কোষের সজীব অংশ বলা হয় এবং কোষের যাবতীয় রাসায়নিক ক্রিয়াকলাপ এখানে ঘটে বলে সাইটোপ্লাজমকে কোষের রসায়নাগার বলা হয়। আচ্ছা, তাহলে কোষ পর্দার ভেতরের সম্পূর্ণ অংশটার নাম কি ছিল? প্রোটোপ্লাজম ছিল। প্রোটোপ্লাজমের কটা অংশ মূল? দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম, যা অর্ধ তরল। এ পর্যন্ত ক্লিয়ার? সাইটোপ্লাজমকে আমরা কি বললাম? কোষের রসায়নাগার বলেছি। কেন বলেছি? না, এখানে যাবতীয় রাসায়নিক ক্রিয়াগুলো ঘটে সেই কারণে। আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা হচ্ছে কোষের আসল অংশ, মানে কোষের মস্তিষ্ক। আমাদের যেমন মেন অংশ হেড, এখান থেকে সমস্ত বার্তাগুলো যাচ্ছে, একই রকম ভাবে কোষের মেন হচ্ছে, কোষের মস্তিষ্ক হচ্ছে ব্রেন অফ সেল, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস নিয়ে আমরা আলাদাভাবে চর্চা করব, কারণ এর ভেতরে অনেকগুলো বিষয় রয়েছে, সেটা আজকের ক্লাসে সম্ভব নয়, পরবর্তীতে আলোচনা করব। তবে এই নিউক্লিয়াসের প্রথম আবিষ্কার করেছেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। মনে রাখার জন্য, আমরা লিচু খাই, লিচুর যে অংশটা আমরা খাই তার ভেতরে থাকে বীজটা ব্রাউন কালারের। তো ওটাকে একটা কোষ বলছি, কোষের মাঝখানে রয়েছে ব্রাউন কালারের একটা বীজ, সেই জন্য নিউক্লিয়াসের আবিষ্কার হচ্ছে রবার্ট ব্রাউন। এভাবে মনে রাখতে পারি আমরা। এবারে নিউক্লিয়াসের বাইরে এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে বিভিন্ন সাইটোপ্লাজমীয় বস্তু থাকে, যাদের নামকরণগুলো আমরা পরপর চলে আসবো। তাদের মধ্যে একটা হচ্ছে এম ফর মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার দুই ধরনের পর্দা লক্ষ্য করা যায়, একটা বাইরের পর্দা বহিঃপর্দা এবং এর ভেতরের পর্দা বা অন্তঃপর্দা। এই অন্তঃপর্দায়, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় এক ধরনের ভাঁজ লক্ষ্য করা যায়। এই ধরনের ভাঁজ লক্ষ্য করা যায়, এই ভাঁজটাকে বলে ক্রিস্টি। মনে রাখবো আমরা, ভাঁজটাকে বলে ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে গায়ে দানাদার কিছু পদার্থ আমরা দেখতে পাই। এই দানাদার পদার্থগুলোকে, যা টেনিস খেলার র্যাকেটের মতো দেখতে, এদেরকে বলা হয় অক্সিজোম। এই অক্সিজোমে এটিপি উৎপাদন হয়। এটিপি কথাটা আশা করি জানা আছে আমাদের সবার, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমরা যখন খাদ্য খাবারগুলো খাচ্ছি, সেগুলো সরল তরল গ্লুকোজ অণুতে রূপান্তরিত হয়ে সেখান থেকে এটিপি অনুৎপাদন হচ্ছে। এটিপি উৎপাদিত হচ্ছে কোথায়? না, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভেতরে ক্রিস্টি, এই ক্রিস্টির অক্সিজোমে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে? বললাম কোষের শক্তিঘর, পাওয়ার হাউস অফ দ্য সেল, মাইটোকন্ড্রিয়া। এখানে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার করেছেন বা নামকরণ করেছেন, এ অর্থে আমরা দুজনের নাম পাই, বেন্ডা এবং অল্টম্যান। বিজ্ঞানী বেন্ডা এবং অল্টম্যান, অলরেডি এখানে লেখা রয়েছে, আমরা দেখে নেব। পরবর্তীতে আসছি ইআর, এর নাম ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা। এই এন্ডোপ্লাজমীয় জালিকার দুটো পার্ট, একটা মসৃণ পার্ট, একটা হচ্ছে রাফ পার্ট। রাফ পার্টটা এরকম দানাদার কিছু বিষয়ের সমন্বয়। এই দানাদার অংশে থাকে রাইবোজোম। অ্যাকচুয়ালি রাইবোজোম থাকে বলে দানাদার মনে হয় সেটাকে। এই যে রাইবোজোমটা, এই রাইবোজোমটা প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোমটা কি করে? প্রোটিন সংশ্লেষ করে। ওই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার দুটো পার্ট, একটা মসৃণ পার্টে ফ্যাট সঞ্চিত হয়, আর অমসৃণ পার্ট, এই অমসৃণ পার্টে রাইবোজোম থাকে। এই রাইবোজোমটা প্রোটিন সংশ্লেষ করে, সেই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এই রাইবোজোম আবিষ্কার করেছেন বিজ্ঞানী প্যালাডে। তবে আমরা পাশাপাশি নাম রবিনসন এবং ব্রাউনের নামও পেয়ে যাব, তবে মূলত প্যালাডে আবিষ্কার করেছেন। আচ্ছা, পরবর্তীতে আসবো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এক ধরনের সাইটোপ্লাজমীয় বস্তু, যার নাম গলগি বডি, জিবি, গলগি বস্তু বা গলগি বডি। এই গলগি বডিটা
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়, তৈরি হয়। এই গলগি বডিটার এখানে নামে বডি রয়েছে, সুতরাং হাট্টাগোট্টা বডি, এই একটা মোটামুটি ভাবনা নিই এখানে। তার মানে এটা পুলিশের কাজ করে, অর্থাৎ গলগি বডি পুলিশের কাজ, পুলিশ বলতে ট্রাফিক পুলিশ, সেই জন্য গলগি বডিকে ট্রাফিক পুলিশ বলা হয়। এবং এখানে সঞ্চয়ের কাজ হয়, পরিবহনের কাজ হয়, ক্ষরণের কাজ হয়, উৎসেচক, হরমোন ইত্যাদি ক্ষরণ এবং পরিবহনের কাজ হয়, পাশাপাশি কিছুটা সঞ্চিত হয়। সেই জন্য এই গলগি বডিকে কোষের ভাঁড়ার ঘর বলা হয়। একদিকে ট্রাফিক পুলিশ বলা হয়, আবার একদিকে ভাঁড়ার ঘর বলা হয়। এই গলগি বডি আবিষ্কার করেছেন বিজ্ঞানী ক্যামিলো গলগি, তার নাম অনুসারে গলগি বডি। গলগি বডি থেকে উৎপন্ন হয় লাইসোজোম। এই লাইসোজোমটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোষের নিরিখে। লাইসোজোম কি করে না, মূলত জীবাণুনাশক হিসেবে কাজ করে। লাইসোজোম মনে থাকবে আশা করছি, লাইসোজোম জীবাণুনাশক হিসেবে কাজ করে। এই লাইসোজোমের মধ্যে উৎসেচক থাকে, সেই উৎসেচকগুলো অন্য কোনো কোষীয় অঙ্গাণুর উপরে নিক্ষেপ করে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারে, ইভেন নিজেকে ধ্বংস করে দিতে পারে। সেই জন্য লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। ইভেন ক্যান্সার আক্রান্ত যে কোষগুলো, সেই কোষগুলোকে মেরে ধ্বংস করে দিতে পারে। এটার একটা ভালো দিক। এই লাইসোজোম আবিষ্কার করেছেন বিজ্ঞানী ডি ডুবে। পরবর্তীতে আসছি আমরা ভ্যাকুওলস নিয়ে, যা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি এই দুটো থেকে উৎপন্ন হয়। ভ্যাকুওলস মানে কোষ গহ্বর মানে একটা গর্ত টাইপের বুঝি। এই কোষ গহ্বরটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে অনেক বড় হয়। উদ্ভিদ কোষ একটু আগে বলেছিলাম, এই সাইজের উদ্ভিদ কোষ, বাইরে কোষ প্রাচীর, তার ভিতরে কোষ পর্দা, এবং এর ভ্যাকুওলসটা অনেকটা বড় আকারের ভ্যাকুওলস মানে ফাঁকা জায়গা মোটামুটি ভেবে বুঝি। তো যদি ফাঁকা জায়গা বলতে রাস্তার মাঝে যদি কোথাও গর্ত থাকে, তো কি হবে, ওখানে জল জমবে বা অন্যান্য তরল পদার্থ জমবে। তার মানে এটা সঞ্চয় স্থান হিসেবে কাজ করে, মূলত তরল পদার্থের সঞ্চয় হিসেবে কাজ করে। যখন উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুওলসটা বৃদ্ধি লাভ করে, তখন এর নিউক্লিয়াস সহ আর যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো রয়েছে তারা পরিধির দিকে চলে যায়। এই ব্যাপারটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। আশা করি মনে থাকবে। এই গেল উদ্ভিদ কোষের ক্ষেত্রে। প্রাণী কোষের ক্ষেত্রে এই ভ্যাকুওলসটা আকারে ছোট হয়, ততটা বড় হয় না। ভ্যাকুওলসের কাজ কি? সঞ্চয় স্থান হিসেবে মূলত কাজ করে। ক্ষরণ বস্তুগুলো মানে রেচন পদার্থগুলো সেখানে সঞ্চিত হয়, তরল পদার্থ সেখানে সঞ্চিত হয়। এরপরে আসছি আমরা সেন্ট্রোজোম নামের একটা কোষীয় বস্তু। সেন্ট্রোজোম খুব ইম্পর্ট্যান্ট। এই সেন্ট্রোজোম আমরা এমনিতেই জানি, আমি শুরুতেই বলেছি যে আমার এই আঙুলটা নিয়ে আলোচনা হচ্ছে। তো আঙুলটা তো সাইজ এরকম ছিল না, ছোটবেলায় ছোট ছিল, ধীরে ধীরে বড় হয়েছে। তার মানে কোষের সংখ্যা কম ছিল, ধীরে ধীরে কোষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো কোষ একটা থেকে দুটো এই করে বৃদ্ধি হয়েছে কোষগুলো। তার মানে কোষের বিভাজন হয়। কোষ ভেঙে যায়, এভাবে ভেঙে যায় এমনটা নয়, কোষের নির্দিষ্ট পদ্ধতিতে কোষটা বিভাজিত হয়। এই কোষ বিভাজনের কাজটাতে যে কোষগুলো সহায়তা করে তার নাম সেন্ট্রোজোম। মনে থাকবে আশা করছি। এই সেন্ট্রোজোম আবিষ্কার করেছেন বিজ্ঞানী বোভেরি। সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওল এই দুটো আবিষ্কার করেছেন বিজ্ঞানী বোভেরি। এটুকু নাম বলে একটা এক্সট্রা তথ্য দিয়ে রাখি। আমরা যে রাইবোজোম পড়েছি, এই রাইবোজোম এবং সেন্ট্রোজোম এই দুটো কিন্তু পর্দাবিহীন কোষাঙ্গাণু। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি বলে দেয় পর্দাবিহীন কোষাঙ্গাণু নিচের কোনগুলো, তাহলে আমরা রাইবোজোম এবং সেন্ট্রোজোম এই দুটোকে মনে রাখবো। কোষ মানে পর্দাবিহীন কোষাঙ্গাণু, বাকিগুলো পর্দাযুক্ত। আচ্ছা, তাহলে আমরা এখন পর্যন্ত যে অংশগুলো পড়লাম সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্রসঙ্গক্রমে বলা ভালো, এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে অর্ধ স্বনির্ভর কোষাঙ্গাণু। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রাণী কোষের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া, উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিড, তার মধ্যে ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে অর্ধ স্বনির্ভর অঙ্গাণু। এদের মধ্যে নিজেদেরই ডিএনএ আরএনএ থাকে, এরা স্বপ্রজননশীল, সেই জন্য এরাকে অর্ধ স্বনির্ভর অঙ্গাণু বলে। মানে এরা নিজেরাই নিজেদের কাজ করে নিতে পারে, সেই জন্য হচ্ছে এরা অর্ধ স্বনির্ভর অঙ্গাণু। কি বললাম? অর্ধ স্বনির্ভর অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া বলেছি, আর কি বলেছি? আর বলেছি ক্লোরোপ্লাস্ট। সিএল দিয়ে উল্লেখ করলাম, সিএলপি দিয়ে দিচ্ছি। ক্লোরোপ্লাস্ট এটা প্লাস্টিডের মধ্যে অন্তর্গত। উদ্ভিদ কোষ আলোচনার সময় সেটা আমরা ব্যাখ্যা দেবো। আচ্ছা, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর যে রাফ অংশটা, এর মূল কাজ কি ছিল? প্রোটিন উৎপাদন করা। রাইবোজোম ওখানে থাকে সেই কারণে। আচ্ছা, রাইবোজোমটা কি শুধুমাত্র এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেই থাকে নাকি আরো কোথাও থাকে? আরো দুটো অংশ অন্তত আমরা মনে রাখবো। এক হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর এক হচ্ছে ক্লোরোপ্লাস্ট। একটু আগে বলেছি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট অর্ধ স্বনির্ভর অঙ্গাণু। তাহলে এখানেও প্রোটিন ফ্যাক্টরির কিছু থাকতে হবে, প্রোটিন উৎপাদনকারী কোনো অঙ্গাণু থাকতে হবে, অর্থাৎ রাইবোজোম থাকতে হবে। সেই জন্য রাইবোজোম শুধু এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে না, পাশাপাশি থাকে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষের ক্ষেত্রে।
কোষ পর্দায় যে বাইরের এই পর্দাটা কোষ পর্দা বলছি, যা কোষের ভেতরে সমস্ত অংশকে আবৃত করে রেখেছে, রক্ষণাবেক্ষণ করে রেখেছে। এই কোষ পর্দাটা অ্যাকচুয়ালি উপাদান কি? এখানে বিভিন্ন একক পর্দা রয়েছে বিজ্ঞানী রবার্টসনের মত অনুযায়ী। এই একক পর্দাগুলো উনি বলেছেন পিএলপি, এই ত্রিস্তরীয় পর্দা দিয়ে গঠিত, অর্থাৎ প্রোটিন, লিপিড, প্রোটিন, এই ত্রিস্তরীয় পর্দা দিয়ে একক পর্দাগুলি গঠিত বিজ্ঞানী রবার্টসনের মত অনুযায়ী। তাহলে এখানে অন্তত কোষ পর্দার দুটো মেন উপাদান পেয়ে গেলাম, প্রোটিন এবং লিপিড। এছাড়াও কোষ পর্দার আরো বিভিন্ন রকমের উপাদান রয়েছে, আমি সেগুলো এখানে উল্লেখ করছি। তাহলে লিপিড বলেছি, প্রোটিন বলেছি, এই দুটো তো মূল উপাদান। পাশাপাশি কার্বোহাইড্রেট, জল, ফসফোলিপিড, ফসফোগ্লিসারাইড, গ্লাইকোলিপিড, এবং কোলেস্টেরল। মোটামুটি এইগুলো হচ্ছে কোষ পর্দার উপাদান। আবারও একটু রিভিশনে চলে আসি। এখানে ছিল মাইটোকন্ড্রিয়া, তারও আগে কোষ পর্দার ভেতরের পুরো অংশটাকে কি বলেছি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মেন কটা অংশ? দুটো, নিউক্লিয়াস এবং হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কেমন না? অর্ধতরল। ওর মধ্যে সাইটোপ্লাজমে বিভিন্ন বস্তু থাকে, যেগুলো আমরা এগুলো উল্লেখ করেছি। তার মধ্যে মাইটোকন্ড্রিয়া একটা। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলেছিলাম? মাইটোকন্ড্রিয়া হচ্ছে অর্ধসরবরাহ অঙ্গাণু বলেছি। এটা হচ্ছে কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি থাকে? ভাঁজ থাকে, ওখানে ক্রিস্টি থাকে। পরবর্তীতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখালাম, এন্ডোপ্লাজমীয় জালিকা। এটার দুটো অংশ, একটা মসৃণ একটা অমসৃণ। অমসৃণ অংশ অমসৃণ কেন? রাইবোজোম থাকার জন্য। রাইবোজোম কি করে? প্রোটিন উৎপাদন করে, সেই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম থেকে কি উৎপন্ন হয়? না গলগি বডি উৎপন্ন হয়। গলগি বডির অপর নাম কি? গলগি বডির অপর নাম হচ্ছে কি? ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ এবং কোষের ভাড়ার ঘর, দুটোই। এর কাজ কি? না এটা হচ্ছে মূলত ক্ষরণ, পরিবহন এবং সঞ্চয়ের কাজ করে। তারপরে আমরা গলগি বডি থেকে উৎপন্ন হয়েছিল দেখেছিলাম কি? লাইসোজোম। লাইসোজোমের মূল কাজ কি? এ কি করতে পারে? তার ভিতরে যে উৎসেচক থাকে, সেই উৎসেচকের সাহায্যে অপর কোনো কোষীয় অঙ্গাণুকে ধ্বংস করতে পারে, মূলত জীবাণু ধ্বংস করতে পারে, সেই জন্য লাইসোজোমকে জীবাণুনাশক বলা হয়ে থাকে। পাশাপাশি প্রয়োজনে নিজেকে ধ্বংস করে দিতে পারে, বা আত্মঘাতী থলি। তারপর আমরা দেখলাম ভ্যাকুওলস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি থেকে উৎপন্ন হয়েছে ভ্যাকুওলস। এই ভ্যাকুওলস বলেছিলাম আমি যে একটা গর্তের মতো ব্যাপারটাকে ভাবি, কোষ গহ্বর। ওইখানে কি হবে? সঞ্চিত হবে তরল পদার্থ, সঞ্চিত হবে রেচন পদার্থ, সঞ্চিত হবে অক্সিজেন, সঞ্চিত হবে। পরে বললাম আমরা সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কি করে? একটা কোষ থেকে পরবর্তী কোষ বিভাজনে মূলত সহায়তা করে সেন্ট্রোজোম। এইদিকে আমরা যে বিষয়গুলো লিখে রেখেছিলাম সেই নিয়ে আমি একটা ছোট্ট রিভিশন দিচ্ছি। কোষ আবিষ্কার করেছেন কে? রবার্ট হুক। তিনি কোন ধরনের কোষ আবিষ্কার করেছিলেন? মৃত কোষ। সজীব কোষ কি আবিষ্কার করেছেন? লিওয়েনহুক। লিওয়েনহুক আর কি আবিষ্কার করেছেন? জীবাণু আবিষ্কার করেছেন। পাশাপাশি মাইক্রোবায়োলজির জনক বলা হয় তাকে। কোষ তত্ত্ববাদ কাদের? স্লেডেন এবং সোয়ান। ভেতরের অঙ্গাণুগুলো কে কে আবিষ্কার করেছে একবার দেখে নিই। যদি বলি নিউক্লিয়াস কে আবিষ্কার করেছেন, তো আমরা বলবো কি? ব্রাউন, রবার্ট ব্রাউন। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেছেন? বেন্ডা এবং অল্টম্যান, দুজনের নাম মনে রাখবো আমরা। যদি বলি রাইবোজোম কে আবিষ্কার করেছেন, নিশ্চিতভাবে মনে পড়ছে প্যালাডে। তারপরে হচ্ছে গলগি বডি কি আবিষ্কার করেছেন? না ক্যামিলো গলগি। লাইসোজোম কি আবিষ্কার করেছেন? মনে পড়ছে? বিজ্ঞানী ডি ডুবে। সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওল কি আবিষ্কার করেছেন? বোভেরি। সেন্ট্রোজোমের কাজটা কি? সেন্ট্রোজোমের কাজ তো হলো কোষ বিভাজনে অংশগ্রহণ করা। সেন্ট্রিওলের কাজটা কি? সেন্ট্রিওলের কাজ হচ্ছে এই কোষ বিভাজন কালে যে বেমতন্তু গঠিত হয়, বেমতন্তু গঠনে সেন্ট্রিওলের কাজ। পাশাপাশি না শুক্রাণু তার পুচ্ছ গঠনে ভূমিকা রাখে এই সেন্ট্রিওল। আশা করি মনে থাকবে আমাদের। একটা বিষয় এখন আমাদের শুধু আলোচনার মধ্যে রয়েছে, পাশাপাশি দুটো কোষ, বিশেষ করে উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা গিয়েছে কোষ প্রাচীর, কোষ পর্দার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে পাশাপাশি অবস্থিত কোষগুলো কি করে? সাইটোপ্লাজমীয় যে বস্তুগুলো সেগুলোকে আদান প্রদান করে। এই বিষয়টাকে বলা হয় প্লাজমোডেসমাটা। আশা করি মনে থাকবে। আর একটা তথ্য দিয়ে রাখি, এই যে কোষগুলো, এই কোষগুলোর ভিতরে বাইরে থেকে তো নিশ্চিতভাবে বিভিন্ন বস্তু ইন করবে, তবে তো কোষগুলো পাবে। সে গ্যাসীয় হতে পারে, তরল হতে পারে, কঠিন হতে পারে। যদি তরল বস্তু ভেতরে ঢোকে, তাহলে একটা পদ্ধতির মাধ্যমে ঢোকে, যেটাকে বলা হয় পিনোসাইটোসিস। পিনো মানে পান করা বোঝাচ্ছে, মনে রাখি। আমরা তরল বস্তুকে পান করি, সুতরাং তরল পদার্থ যদি বাইরে থেকে ভেতরে ইন করে, এটা বলে পিনোসাইটোসিস। আর যদি কঠিন বস্তুগুলো বাইরে থেকে ভেতরে ইন করে, তাহলে এই পদ্ধতির নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস।
এতক্ষণ ধরে কোষ নিয়ে আমরা তাদের বিভিন্ন অঙ্গাণুগুলোর কাজ আলোচনা করেছি। সেইগুলোকে খুব সহজে মনে রাখার জন্য একটা বাস্তব উদাহরণের সাহায্যে বিষয়টাকে আমরা একেবারে সহজে মনে রাখার চেষ্টা করব। একটা কোষ মানে তার ভিতরে বিভিন্ন রকমের রাসায়নিক ক্রিয়াকলাপ চলছে, তার মানে সেটাকে একটা কারখানার সঙ্গে আমি তুলনা করতে চাইছি। একটা কারখানা মানে কি, তার ভিতরে বিভিন্ন অফিস থাকবে, কর্মচারী থাকবে এবং তার বাইরে অবশ্যই একটা প্রাচীর থাকবে। আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখেছি বাইরের লেয়ারটা হচ্ছে কোষ প্রাচীর, এখানে প্রাণী কোষের মতো করে আঁকা রয়েছে এটা। সুতরাং প্রাণী কোষের এটা হচ্ছে একটা পর্দা, যেটাকে গেট বলতে পারি, যেটাকে আমরা প্রাচীরও ধরে নিচ্ছি আপাতত। একটা কারখানা মানে সেটা চালানোর জন্য একটা হেড লাগবে, বস লাগবে। আমাদের কোষের সমস্ত ক্রিয়াকলাপগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য একটা হেড রয়েছে, মস্তিষ্ক রয়েছে, নিউক্লিয়াস। একটা কারখানায় কি দরকার? কর্মচারী দরকার। আমাদের কোষের ক্ষেত্রেও যে প্রোডাক্টগুলো উৎপন্ন হবে, প্রোডাক্ট বলতে এখানে প্রোটিন উৎপন্ন হবে, ফ্যাট উৎপন্ন হবে। আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের যেটা, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে রাফ অংশ, সেই রাফ অংশের মধ্যে রাইবোজোম থাকে এবং এখানে প্রোটিন সংশ্লেষ হয় এবং স্মুথ দিকে কি হয়, ফ্যাট সঞ্চিত হয়। কারখানাতে জেনারেটর থাকতে হবে, বিদ্যুৎ ব্যবস্থা থাকতে হবে, মানে বিদ্যুৎ শক্তির ব্যবস্থা থাকতে হবে। একই রকমভাবে একটা কোষকে চালনা করার জন্য তার মধ্যেও শক্তি দরকার। মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা সেই শক্তি পেয়ে যাই, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলি। কারখানা মানে তার ভেতরে অবশ্যই একটা রসায়নাগার আছে, সেখানেই তো সমস্ত ক্রিয়াকলাপ চলছে। তার মানে পুরো অংশটাই হচ্ছে রসায়নাগার। কোষের ক্ষেত্রেও নিউক্লিয়াসটা বাদ দিয়ে তার বাকি পুরো অংশটাই হচ্ছে আমাদের সাইটোপ্লাজম, যেটাই হচ্ছে কিনা রসায়নাগার, কোষের সজীব অংশ। একটা কারখানা সেখানে যখন বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে, তার মানে সেখানে তার প্যাকেজিং করতে হবে, কুরিয়ার মানে পরিবহন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা দেখব কোষের ক্ষেত্রেও বিভিন্ন বস্তুগুলোকে সঞ্চয় করতে হবে, তাদেরকে পরিবহন করতে হবে, ক্ষরণ করতে হবে, সেই জন্য গলগি বডি রয়েছে। কারখানায় সাফাই কর্মী লাগবে, বিভিন্ন নোংরা যাবতীয় জিনিসপত্র সেগুলো সাফাই করতে হবে, পরিষ্কার করতে হবে। একই রকমভাবে কোষের মধ্যে জীবাণু নাশ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এই কাজটা করছে লাইসোজোম। এমনকি সে এতটাই দায়বদ্ধ যে সে প্রয়োজনে নিজেকে শেষ করে দিয়ে সাফাইয়ের কাজ করছে। তার মানে আত্মঘাতী থলি বলছি তাকে আমরা, লাইসোজোম। কারখানা মানে সেখানে স্টোর রুম থাকবে, অবশ্যই প্রোডাক্ট তৈরি হচ্ছে, স্টোর রুম লাগবে, সঞ্চিত করতে হবে। একই রকমভাবে কোষের মধ্যেও আমাদের সঞ্চয় স্থান রয়েছে, ভ্যাকুওলস। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বড় থাকে এটা, যেখানে বিভিন্ন তরল পদার্থ মানে জলীয় পদার্থ এবং রেচন পদার্থ সঞ্চিত থাকে, অক্সিজেন সঞ্চিত থাকে। একটা কারখানা যখন সেখানে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, ধীরে ধীরে একটা কারখানা থেকে দুটো তৈরি হবে, তার মানে একটা থেকে বিভাজিত হয়ে আরেকটা তৈরি হবে। একই রকমভাবে কোষের মধ্যে একটা কোষ থেকে আরেকটা কোষ বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি হবে। এই বিভাজনের কাজটা করবে সেন্ট্রোজোম। এই বিষয়, এই পুরো কোষটাকে এভাবে প্রাথমিক আলোচনায় মনে রাখবো। পরবর্তীতে আমরা নিউক্লিয়াসের নিয়ে আলোচনা হবে, তার ভেতরে 4টা মূল অংশ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি উদ্ভিদ কোষ আরও ডিটেলস আলোচনা হবে পরবর্তী ক্লাসে।